বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছি নাইজেল ও বার্টনের বিখ্যাত বই আ লিটল হিস্টরি অফ ফিলসফি। বইটির আজ ১৬তম পর্ব। অধ্যায় ৪১, মনের দর্শন, এডমন্ড হুসেরেল। যদিও নামটি তিনি দেননি, তবে কোনো বিতর্ক ছাড়াই দার্শনিক এডমন্ড হুসেরেলকে দর্শনের সেই বিশেষ আন্দোলন ফেনোমেনোলজির জনক বলা যেতে পারে। এডমন্ড হুসেরেলের জন্ম ১৮৫৯ সালে, মৃত্যু ১৯৩৮ সালে। ফেনোমেনোলজিকে মোটা দাগে ব্যাখ্যা করা যেতে পারে কোনো অধিবিদ্যাগত এবং তাত্ত্বিক অনুমান ছাড়া অভিজ্ঞতাকে ব্যাখ্যা করার প্রচেষ্টা হিসাবে। তিনি প্রস্তাব করেছিলেন যে শুধু প্রাকৃতিক দৃষ্টিভঙ্গিকে বাদ দিয়েই দর্শন আরও বেশি সুস্পষ্ট আর প্রকৃতভাবে কঠোর বিজ্ঞান হয়ে উঠতে পারে, এবং তিনি দাবি করেছিলেন যে ফেনোমেনোলজি হচ্ছে এম্পিরিক্যাল বা পর্যবেক্ষণ নির্ভর কিছু না, বরং এটা সচেতনতার বিজ্ঞান, সায়েন্স অফ কনসাসনেস। মোরাভিয়ায় জন্ম নেয়া গণিতজ্ঞ ও দার্শনিক হুসেরেল তার সারা জীবনই ব্যয় করেছিলেন ফেনোমেনোলজি সংক্রান্ত অনুসন্ধানে, এবং এমন একটা পদ্ধতি তিনি ব্যবহার করেছিলেন যা তিনি নিজেই আবিষ্কার করেছিলেন, যা ফিলসফি অব মাইন্ডের কিছু কেন্দ্রীয় বিষয় নিয়ে বৈপ্লবিক কিছু ধারণার প্রস্তাব করেছিল। সচেতনতা বা কনসাসনেস নিয়ে এখন খুব সতর্কভাবেই গবেষণা করা হচ্ছে, বিশেষভাবে যারা আগ্রহী কগনিটিভ সায়েন্স নিয়ে। ফেনোমেনোলজি যে শব্দটি দিয়ে বোঝা যেতে পারে অভিজ্ঞতাগুলোর একটি সতর্ক বিবরণ, যেভাবে সেই অভিজ্ঞতাটির দ্বারা অভিজ্ঞতালব্ধ হন কোনো ব্যক্তি। হুসেরেলের নিজের ভাষায় এটি আমাদের লাইফ অফ কনসাসনেসের পুরোটাই গবেষণা করার প্রস্তাব দেয়। এর সাথে শুধু সুস্পষ্ট কগনিটিভ অবস্থা বা কর্ম নয়, যেমন জাজমেন্ট বা বিচারিক দৃষ্টিভঙ্গি, বরং এর মধ্যে অন্তর্ভুক্ত সচেতনতার অসংখ্য কাজ ও অবস্থা, যেমন সংবেদনশীলতায় সতর্কতা, বোধশক্তি, স্মৃতি, কল্পনা, আবেগ, মেজাজ, ইচ্ছা শক্তি, সময় সচেতনতা, বিচারিক ক্ষমতা, যুক্তি প্রক্রিয়া, প্রতীকী চিন্তা, আত্মসচেতনতা, এবং এছাড়াও অবচেতন মনের তাড়না আর কামনাগুলো ইত্যাদি। অবশ্যই এই তালিকাটি সম্পূর্ণ নয়। হুসেরেল এছাড়াও ভাবতেন যে মনোবিজ্ঞান এর অন্তর্গত প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গির জন্যে আত্মমাত্রিকতা বা সাবজেক্টিভিটির সত্যিকার বিজ্ঞান হতে পারে না। আত্মমাত্রিকতার নতুন বিজ্ঞানকে অবশ্যই সাইকি সংক্রান্ত সব প্রাকৃতিক, বৈজ্ঞানিক এবং লোকধারণাগুলোকে পরিহার করতে হবে এবং সত্যিকারের অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। যেমন তিনি লিখেছিলেন, প্রথমেই যা আমাদের অবশ্যই করতে হবে কোনো তাৎক্ষণিক চিন্তাশীল আত্ম অভিজ্ঞতায়, সেটি হচ্ছে সচেতন জীবনকে কোনো ধরনের পূর্ব সংস্কার ছাড়াই গ্রহণ করতে হবে, ঠিক যেভাবে সেটি তাৎক্ষণিকভাবে নিজেকে উন্মোচন করে। হুসেরেল একক আত্ম অভিজ্ঞতার কাঠামোকেই শুধু বিশ্লেষণ করেননি, নিজের সচেতন অবস্থা সংক্রান্ত নিজস্ব অভিজ্ঞতা, বরং তিনি অন্যদের নিয়ে বা সম্বন্ধে কারো অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছিলেন, যা সমসাময়িক মনোবিজ্ঞানের ভাষায় তিনি নাম দিয়েছিলেন এমপ্যাথি বা সহমর্মিতা। তিনি একক ইগোর প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন, কিভাবে ইগো নির্ভর অভিজ্ঞতাগুলো একসাথে মিশ্রিত হয়ে একটি একক ব্যক্তিগত জীবনের পুরোটা তৈরি করে। তার আইডিয়াস 2 বইটিতে তিনি আরও আলোচনা করেছিলেন কিভাবে মানুষ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, যার নাম তিনি দিয়েছিলেন ইন্টারসাবজেক্টিভিটি। এছাড়াও একটি সমাজ ও সাধারণ পৃথিবীতে একসাথে বাস করার অভিজ্ঞতাও যার মধ্যে অন্তর্ভুক্ত। তার প্রধান বইগুলোয় লজিক্যাল ইনভেস্টিগেশনস, আইডিয়াস 1, কার্টেসিয়ান মেডিটেশনস। তিনি মূলত বিষয়গুলোকে ব্যক্তিতান্ত্রিক বা ইগোলজিক্যাল অহংবাদী দৃষ্টিভঙ্গিতে সচেতন জীবনকে ব্যাখ্যা করেছে একক ব্যক্তিসত্তার ওপর ভিত্তি করে, কিন্তু তিনি এই অহংবাদী অংশটি যে পারস্পরিক সামাজিক সচেতনতা থেকেই উদ্ভূত সেটাও দাবি করেছিলেন। মনের দর্শন নিয়ে কাজ করা একমাত্র দার্শনিক হিসাবে তিনি বিশেষভাবে সামাজিক কর্ম, সম্মিলিত উদ্দেশ্য নিয়ে সাধারণভাবে কথা বলেছিলেন। কোনো সার্বিক ফেনোমেনোলজির অবশ্যই লক্ষ্য থাকবে আত্মগত ও আন্তঃআত্মগত জীবনকে
এর পূর্ণতা দিয়েই ব্যাখ্যা করা। বৃহত্তর সামাজিক আর আধ্যাত্মিক রূপে যাকে তিনি বলেছিলেন সম্পূর্ণ এরিটিক্স অব দ্য স্পিরিট। কুসেরেল শুরু করেছিলেন একক, আত্মমাত্রিক, ব্যক্তিগত সচেতনতা নিয়ে, অর্থাৎ সচেতনতা পুরোপুরিভাবে পূর্ণ, জীবন্ত, সুস্পষ্ট, গতিময় সমৃদ্ধতায়, যার নাম তিনি দিয়েছিলেন হ্যারাক্লিটেন ফ্লাক্স বা সচেতন জীবনের প্রবাহ। সাধারণত আমরা শুধু বাঁচি, হরি বার্গনস ও উইলিয়াম জেমস হয়তো যাকে বলবেন সচেতন অভিজ্ঞতার প্রবাহে। এর মানে একক ব্যক্তির মানসিক কর্মকাণ্ড অথবা প্রক্রিয়াগুলোয়। হুজারেল নিজে অবশ্য প্রবাহ রূপকটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এই অভিজ্ঞতাগুলো আমাদের সচেতনতার নিরবিচ্ছিন্ন সামগ্রিক রূপটি প্রকাশ করে, জেগে থাকা অবস্থা। কিন্তু আসলেই আমাদের সচেতনতার ধারণাটি আরও সম্প্রসারণ করতে হবে। সেখানে নিদ্রা, স্বপ্ন, নেশাগ্রস্ত অবস্থা, অ্যানাস্থেশিয়া, ধ্যানের পরিস্থিতি ইত্যাদি যুক্ত করতে হবে। অ্যানাস্থেশিয়া মানে ঔষধের মাধ্যমে অচেতনতা। হুজরেল বলেছিলেন বাঁচা মানে অভিজ্ঞতার অনুভব করা। অন্তত শুরুর দিকে তার আগ্রহ মূলত ছিল, যদিও শুধুমাত্র নয়, সমসাময়িক দর্শন যাকে চিহ্নিত করেছিলেন সচেতনতার অকারেন্ট ক্রিয়া হিসাবে, ডিসপোজিশনাল নয়, অর্থাৎ যা সচেতনভাবে ঘটছে তার ওপর। পরে তার প্যাসিভ সিনথেসিস লেকচারে ডিসপোজিশনাল বিষয়টির দিকে তিনি নজর দিয়েছিলেন, সেই জটিল নানা স্তরগুলো যার নাম তিনি দিয়েছিলেন আমাদের প্রিডিকেটিভ জীবন, আমাদের অভ্যাস, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি এবং নানা সংস্কার যা আমাদের প্রভাবিত করে। তিনি পরে ডেপথ সাইকোলজির ধারণা প্রস্তাব করেছিলেন, মূলত ফ্রয়েড, ইয়ং, অ্যাডলারের মনোবিশ্লেষণের নানা রূপগুলো বর্ণনা করতে। হিউম যেমন প্রস্তাব করেছিলেন সচেতন অনুভূত অভিজ্ঞতাগুলো মূলত সময়ের ধারাবাহিকতায় ঘটে, কিন্তু হুজারেল বুঝতে পেরেছিলেন রূপায়িত অভিজ্ঞতাগুলোই সময়ের ধারাবাহিকতা না মেনেই একত্র হয়ে তৈরি করে আমাদের সচেতনতা, যেখানে প্রতিটি সচেতন অভিজ্ঞতা পরিবর্তন বা পরস্পরকে বিকৃত করতে পারে, যেমন তেমনি পরস্পরের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করে যা আমরা জীবন হিসাবে অভিজ্ঞ হই। ফেনোমেনোলজির দৃষ্টিভঙ্গি শুধু বিষয়টাকে স্পষ্ট করতে, গুরুত্বপূর্ণভাবে শনাক্ত করতে হবে কোনো সচেতন কগনিটিভ বা জ্ঞানীয় সত্তা মানব জীবনের প্রাকৃতিক কিংবা কার্যকারণ নির্ভর কোনো ব্যাখ্যা তিনি দেবার চেষ্টা করেননি, বা কিভাবে আমাদের বাস্তবে রূপায়িত এই মনটি কাজ করতে সক্ষম হয়। আমাদের মস্তিষ্ক হচ্ছে এমন একটি অঙ্গ যা আমরা সরাসরি অনুভব করতে পারি না। বিজ্ঞান বলছে যে আমাদের মস্তিষ্ক আছে। হুজারেল শুরু করতে চেয়েছিলেন সচেতন অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, তাদের আধেয় এবং উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করার মাধ্যমে। তিনি মৌলিক কাঠামোটি খোঁজার চেষ্টা করেছিলেন যে পূর্বনির্ধারিত নিয়মগুলো সচেতনতাকে পরিচালনা করে, এর ক্রিয়া, উদ্দেশ্য, আধেয় সত্যায়ন করার প্রক্রিয়া। সুতরাং এটি আইডেটিক বিজ্ঞান। আইডেটিক উপসংহারে পৌঁছানো মানে কোনো একটা ঘটনা বা ফেনোমেনাকে এর মৌলিক ফেনোমেনা অংশে বিভাজিত করার প্রচেষ্টা। হুজারেল নানা ধরনের কগনিটিভ অথবা এপিস্টেমিক দৃষ্টিভঙ্গি, যা আমাদের কোনো কর্ম সম্পাদনকারী আর কোনো কিছু সম্বন্ধে জ্ঞাত বা এজেন্ট হিসাবে যৌক্তিক জীবনের কাঠামো গড়ে তোলে। যে কোনো কিছু উপলব্ধি করা, সেটাকে বলে এপিস্টেমিক দৃষ্টিভঙ্গি, মনে করা, কল্পনা, বিচার বা আন্দাজ করা ইত্যাদি। তিনি পরিবর্তনের সূত্রগুলো খোঁজার চেষ্টা করেছিলেন, যার মাধ্যমে কোনো একটি পরিস্থিতি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় অন্য একটি অবস্থা বা দৃষ্টিভঙ্গিতে, অনিশ্চয়তা রূপান্তরিত হয় বিশ্বাসে, কোনো উপলব্ধি স্মৃতিতে ইত্যাদি। এবং এইসব কগনিটিভ দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক সম্বন্ধে কোনো একটি সচেতন অভিজ্ঞতার স্বরূপ বোঝার মূল চাবি হচ্ছে ইন্টেনশনালিটি বা উদ্দেশ্য বোঝা। হুজারেলও মনে করতেন মানসিক অবস্থা মূলত ইন্টেনশনাল অবস্থা, মানে এর পেছনে মনে কোনো উদ্দেশ্য আছে। প্রতিটি উপলব্ধি, স্মৃতি, চিন্তা, অনুভূতি অথবা আবেগ কোনো কিছু সম্বন্ধে, কোনো কিছুর প্রতি তা নির্দেশিত এবং এটি কোনো কিছু নিয়ে। তিনি এই ইন্টেনশনালিটিকে সব সচেতনতার মৌলিক বৈশিষ্ট্য মনে করতেন। তিনি দেকার্তের ভাষায় বলেছিলেন প্রতিটি কগিটেশিও একটি কগিটেটামের উদ্দেশ্য ধারণ করে। তিনি দুটি গ্রিক শব্দ ব্যবহার করেছিলেন,
নয়জিস আর নেউমা। কোনো একটি অভীষ্ট বস্তুর কাঠামোগত বৈশিষ্ট্যগুলো আমরা গবেষণা করতে পারি, এর অস্তিত্ব থাকুক বা না থাকুক বিষয়টিকে গুরুত্ব না দিয়ে। যেমন আমি কোনো আদর্শ সঙ্গী খুঁজতে পারি যাকে আমি হয়তো কখনোই না খুঁজে পেতে পারি, কিন্তু আমি বেশ নিশ্চিত হতে পারি সেই মানুষটির সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্বন্ধে। সাংস্কৃতিক কোনো বস্তু, শিল্পকলার কোনো উপাদান বা ধর্মীয় কোনো স্মারক সবকিছুই উদ্দেশ্য নির্ভর বৈশিষ্ট্য। নৈতিক বা আমাদের বুদ্ধিমত্তার বা মনের দৃষ্টিভঙ্গির দ্বারা এই জিনিসগুলোর উপর আমাদের আরোপিত অর্থ সুস্পষ্ট হয়। তারা কি উপস্থাপন করছে বা গোপন করছে সেটা গবেষণা করা মানে তাদের নিউমেটিক্যালি এটি সম্বন্ধে আমাদের বোঝাপড়া, নিউমেটিক্যালি গবেষণা করা। কোন একটা ক্রিয়া ও বস্তুর মধ্যে উদ্দেশ্য সংশ্লিষ্টতা গবেষণা করার মানসিক কোনো অবস্থার মূল বিষয়টিকে বোঝার চেষ্টা করা। সে কারণে ইন্টেনশনাল জীবনের স্তরগুলো চিহ্নিত করলেই হবে না। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন তার আন্তঃসম্পর্কগুলো কিভাবে একটি একক কাঠামো গড়ে তোলে, যা শুধু একক সচেতনতাকেই চিহ্নিত করতে সাহায্য করে না, সম্মিলিত একটি কগনিটিভ জীবনের অংশ। হুজরেল হোলিস্ট ছিলেন। ইন্টেনশনাল জীবন একটি সম্পর্কযুক্ত সম্পূর্ণ, একটি বোধগম্য সম্মিলিত কমপ্লেক্স বা নেক্সাস। দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, পরিবর্তন, সেডিমেন্টেশন, যে বিশ্বাসগুলো আমাদের মনে সুস্থির বিশ্বাস হিসাবে স্থিতিশীল হয় বা অভ্যাসে রূপান্তরিত হয়, সবই সংশ্লিষ্ট হয় একটি অবিরামভাবে চলমান জীবনে। তিনি এই সচেতন জীবনের মূল বৈশিষ্ট্যগুলো উদ্ধার করতে চেয়েছিলেন। তিনি সচেতন কর্মের নানা স্তরের কথা বলেছিলেন, কিন্তু তার মতে সেই স্তরগুলো একটির উপর একটি সাজানো নয়, বরং তারা পরস্পরের মধ্যে প্রবেশ করে, অধিক্রমণ করে। তিনি বাইরের ও ভিতরের পারসেপশনের কথা বলেছিলেন। বাইরের পারসেপশনে আমরা আমাদের বাইরের কোনো কিছুকে বুঝতে পারি, আর ভেতরের পারসেপশনে আমরা আমাদের নিজেদের সচেতন চিন্তা ও অনুভূতিগুলোকে অনুভব করি। তিনি ফেনোমেনোলজির আরও বিস্তারিত বিবরণে বলেন, যা আমাদের সচেতন স্তরে ঘটছে আমাদের বাইরে, সেটি সুনির্দিষ্ট চিন্তার মাধ্যমে আমরা পুনরুদ্ধারও করতে পারি শুধু আমাদের অবস্থান বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে। এভাবে কোনো একটি গাছ দেখা থেকে আমরা যে গাছ দেখছি সেটি দেখি, যার সাথে সংযুক্ত সাময়িকভাবে কিছু ভিন্ন অনুভূতির পরিবর্তন। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারার ক্ষমতা আমাদের মৌলিক স্বাধীনতা, যুক্তিশীল কোনো প্রাণী হিসাবে। ঠিক যেভাবে কোনো সিনেমা দেখার সময় আমি কাহিনীর মধ্যে ডুবে গিয়েও চিন্তার মাধ্যমে নিরীক্ষা করতে পারি কিভাবে ক্যামেরার শটগুলো সেট আপ করা হয়েছে বা অন্যান্য কোনো কারিগরি বিষয়, আমি আমার ক্রিয়া থেকে আমার সচেতন মনোযোগ পরিবর্তন করতে পারি আমি নিজস্ব মনোযোগ দেবার প্রক্রিয়ায়। কোজারেল যেমন বলতেন, বাইরের পারসেপশনগুলো সবসময় আংশিক এবং অভ্যন্তরীণভাবে এটি চিহ্নিত করে কখনোই এটি সম্পূর্ণ নয়। কিন্তু তিনি বিশ্বাস করতেন আভ্যন্তরীণ পারসেপশন থেকে প্রাপ্ত তথ্যগুলো সম্পূর্ণ ও সত্য। কিন্তু পরে তিনি মত পরিবর্তন করেছিলেন, এটি পুরোপুরি সত্য নাও হতে পারে। আমি আমার নিজের কষ্ট বা রাগ সম্বন্ধে হয়তো নিশ্চিত হতে পারি, এমনকি আমার চেহারায় সেটি বাইরের কোনো বস্তুর মতোই স্পষ্ট হতে পারে, এবং আমি হয়তো চিন্তার মাধ্যমে সেই উপসংহারে আসতে পারি যে এটি আসলে আঘাত বা মনোকষ্ট পাওয়ার অনুভূতি। আমাদের এই পারসেপশনগুলোর নিশ্চয়তা আর সার্বিক বিশ্বাসের কাঠামো, যাকে তিনি বলেছিলেন প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি, তার ফেনোমেনোলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হচ্ছে সাধারণ নিত্যদিনের অভিজ্ঞতা। পৃথিবীর নানা কিছু, উদ্ভিদ, প্রাণী, মানুষ এবং জায়গা, প্রাকতাত্ত্বিক, প্রাক বৈজ্ঞানিক জগৎ, এই সব কিছুই খুব সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির সাথে সংশ্লিষ্ট, যাকে বলা হয় ন্যাচারাল অ্যাটিটিউড। ফেনোমেনোলজি দেখিয়েছে প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি, যেটি নিজে যে একটি দৃষ্টিভঙ্গি সেটি সম্বন্ধে সচেতন নয়, একটি ট্রান্সেন্ডেন্টাল দৃষ্টিভঙ্গি ধারণ করে, যা নানা সহযোগিতাপূর্ণ সত্তার অর্জনকে দেখে নৈর্ব্যক্তিক রূপে। এভাবে যেমন কোনো একটি নাটক তখনই নাটক হবে যদি সব অংশগ্রহণকারী, অভিনেতা, পরিচালক, লেখক, দর্শক, মঞ্চের কুশলীরা বিশ্বাস করে তারা যা করছে তা হলো একটি নাটক মঞ্চস্থ করছে। একই বিষয় প্রযোজ্য সব সাংস্কৃতিক দ্রব্যের ক্ষেত্রে, ধর্মীয় আচরণ, শিল্পকলার কোনো অনুষ্ঠান, বিচারের জন্য জমায়েত যেমন আদালত ইত্যাদি।
হুজেরেল এমনকি আরও দাবি করেন যে প্রকৃতি নিজেই, বিশেষ করে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেমন বোঝা হয়ে থাকে, এই প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির একটি উৎপন্ন। প্রাকৃতিক বিজ্ঞান কাজ করে প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির উপর এবং কোনো প্রশ্ন করে না। কিন্তু হুজেরেল মনে করতেন দর্শন এই অজ্ঞতায় বাস করতে পারে না। তার মূল উদ্দেশ্য ছিল কগনিশনের প্রকৃতি সম্বন্ধে জানা, বিশেষ করে বিচারিক প্রক্রিয়া এবং যুক্তির জীবন সম্বন্ধে জানা। তিনি কগনিশনকে ব্যাখ্যা করতে শুরু করেছিলেন সরাসরি ও তাৎক্ষণিক পারসেপচুয়াল অভিজ্ঞতার বিবরণ দিয়ে। তার মতে এটাই সব সচেতনতার ভিত্তি তৈরি করে। মানসিক কোনো ক্রিয়ার ভিত্তি হচ্ছে পারসেপশন, এবং সে কারণে জ্ঞান এবং সচেতনতার কোনো গবেষণা অবশ্যই শুরু করতে হবে পারসেপশন থেকে, যদিও স্পষ্টতই এটি এখানেই শেষ হয় না। এটাই আমাদের প্রথম নৈর্ব্যক্তিকতা দেয়, পৃথিবীর বাস্তব অভিজ্ঞতাকে অনুভব করতে দেয়, আমাদেরও পৃথিবীর। এইসব পারসেপশনকে বাতিল করা মানে এসব কিছুকে প্রত্যাখ্যান করা, যে বাস্তবতাকে আমরা গ্রহণ করেছি সেটিকে অস্বীকার করা। শুধু দৃষ্টিশক্তির পারসেপশন নয়, অবশ্যই তিনি স্পর্শ আর দৃষ্টি নিয়ে অনেক কথা বলেছেন, যদিও শ্রবণ, গন্ধ আর স্বাদ নেবার বিষয়ে কোনো বেশি কিছু বলেননি। তিনি বলেছিলেন যে যা আমরা দেখি এবং যেভাবে দেখি, যার সাথে সংশ্লিষ্ট অনুভব করার প্রক্রিয়া, যা অনুভব করা হচ্ছে তার প্রকৃতি, অনুভব করার বোধসহ নানা বিষয়। আধুনিক দার্শনিকদের কাছে হুজেরেলের আবেদন আছে প্রত্যক্ষ বাস্তবতার প্রতি তার দায়বদ্ধতার কারণে। রিপ্রেজেন্টেশনালিজম কোনো দৃষ্টিভঙ্গি যা দাবি করে কোনো প্রতীক বা ছবি আসল অনুভূত বস্তুটিকে প্রতিস্থাপিত করতে পারে, এবং কনসেপচুয়ালিজম যার মানে সব অনুভূত সচেতনতা মূলত কোনো একটি ধারণার অনুশীলনকে প্রত্যাখ্যান করার কারণে। এবং তিনি জাজমেন্ট থেকে পারসেপশনের মূল বিষয়টিকে আলাদা করেছিলেন। ধারণা আর অনুভূতির উপাত্ত সংক্রান্ত এম্পিরিক্যাল ধারণার তীব্র সমালোচক ছিলেন। আমরা রঙের টুকরো দেখি না বা বিশৃঙ্খল শব্দ শুনি না, বরং বহু বর্ণিল ভূদৃশ্য এবং ট্রাফিক, পাখি আর ফ্রিজের শব্দ শুনি। পারসেপশনের কার্যকারণকে তিনি অস্বীকার করেছিলেন। দরজার ঘণ্টি বাজা শোনা মানে ঘণ্টির বোতাম চাপা হচ্ছে সেটি শোনা নয়, যদিও বোতাম চাপার কারণে ঘটনাগুলো ঘটছে, যার কারণে আমরা ঘণ্টির শব্দ শুনছি। যে কারণে আমরা ঘণ্টি শুনি, বোতাম দাবানো শুনি না। কারণ যদিও আমাদের শ্রবণ অভিজ্ঞতায় দুটি বিষয় ধরা পড়ে, ঘণ্টি এটি বাজছে এবং বোতাম এটি চাপা হয়েছে, কিন্তু ঘণ্টি বাজাটা প্রাথমিকভাবে প্রতিনিধিত্ব করছে বোতাম চাপাটি নয়। আমরা শুধু জানি বোতাম চাপা হয়েছে কারণ কার্যকারণ সংক্রান্ত কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমরা ইতোমধ্যে জানি। আমরা কারণগুলোকে আমাদের অনুভূত দৃশ্যে পাঠ করি যেন সেটি সেখানে আছে। হুজেরেল বলতেন আমরা যা উপলব্ধি করি সেটি কোনো কিছুকে সরাসরি আর তাৎক্ষণিকভাবে আমাদের কাছে উপস্থাপন করে, এবং এই অনুভব করার প্রক্রিয়া আছে প্রশ্নাতীতভাবে কোনো কিছু মেনে নেয়ার বিষয়। পারসেপশনের আরেকটি উপাদান হচ্ছে এর সাথে বিশ্বাস আর নিশ্চয়তা জড়িত, যাকে তিনি বলেছিলেন প্রোটোডক্সা। তার মতে প্রতিটি সাধারণ অনুভূতি বা উপলব্ধিবোধ আসলে সত্যতার সচেতনতা, ওরডক্সা। হুজেরেলের তৃতীয় দাবিটি হচ্ছে পারসেপশনে যখন কোনো একটি বস্তুকে আমরা অনুভব করি, পুরো জিনিসটাকে আমরা অনুভব করি, যদিও বস্তুটিকে আমরা হয়তো একদিক থেকে দেখছি। হুজেরেলের দাবি ছিল পারসেপশনই সচেতনতার মূল ভিত্তি। অন্য সব ধরনের সচেতন অভিজ্ঞতা কোনো না কোনো উপায়ে পারসেপচুয়াল আর সংবেদী সচেতনতার অংশ। মনে করার প্রক্রিয়ায় যে অভিজ্ঞতাটি মনে করা হয় সেটি মূলত যে মনে করছে তার অভিজ্ঞতার অংশ, শুধু সময়ের ব্যবধান সেটিকে বর্তমান থেকে ভিন্ন করছে। মনে করাটি সেই পারসেপশনকে পুনরায় মনে করিয়ে দেয়। অন্যদের সচেতন অভিজ্ঞতা নিয়ে আমাদের অভিজ্ঞতাও এক ধরনের প্রেজেন্সিয়েশন। সেই সময়ের মনোবিজ্ঞানের ধারা অনুযায়ী হুজেরেল এটিকে এমপ্যাথি বলেছেন। তিনি অরিজিনারি অথবা প্রিমোর্ডিয়াল বা আত্ম অভিজ্ঞতার সাথে অন্য অভিজ্ঞতার পার্থক্য করেছিলেন, যাকে তিনি বলেছেন নন অরিজিনারি। তিনি দাবি করেন কেউ অন্য কারো সরাসরি অভিজ্ঞতা একইভাবে অনুভব করতে পারে না। অবশ্যই অভিজ্ঞতা ভাগাভাগি হতে পারে, দুই ভাই তাদের বাবার মৃত্যু শোক ভাগ করে নিতে পারে, কিন্তু দুজনের দুঃখ ব্যক্তিগত এবং তাদের দুঃখের ইন্টেনশন বা উদ্দেশ্যের কাঠামোও ভিন্ন, এমনকি যখন ইন্টেনশনের অবজেক্ট মূলত একই।
উপরন্তু দুজনেই পরস্পরের দুঃখের ব্যাপারে সচেতন স্বতন্ত্র বিষয় হিসাবে। একজন বোন হয়তো তার ভাইয়ের দুঃখে সমব্যথী হতে পারে, তারপরও বিষয়টি নিয়ে ভিন্ন ভাবতে পারে ইত্যাদি। কুজেরেল নানা উপায়ে চেষ্টা করছিলেন অনুসন্ধান করতে যে কিভাবে সহমর্মিতার বোঝাপড়াটি অর্জন করা যায়। একটা উপায় হচ্ছে আমাদের শরীর দিয়ে অন্য শরীরের সাথে সমরূপী বন্ধন। কোনো কর্মর্দনের সময় দুজনেই অনুভব করতে পারে অন্যজন সংস্পর্শ করতে চাইছে। অবশ্যই এটা নানাভাবে সম্ভব। আমি হয়তো অন্যজনের অনিচ্ছা টের পেতে পারি, কিন্তু যাই অনুভব করি না কেন, আমার শরীর ইচ্ছাকৃতভাবে অন্য একটি শরীর স্পর্শ করেছে। স্বকীয় অভিজ্ঞতা নিয়ে হুজেরেলের বেশ কিছু দাবি আছে। কোনো ব্যক্তি একটি ব্যক্তি হিসাবে দেখা হয় সুনির্দিষ্ট একটি দিক থেকে, যাকে তিনি বলেছিলেন পার্সোনালিস্টিক অ্যাটিটিউড। এখানে কোনো ব্যক্তির অন্যান্য অস্তিত্বকে অস্বীকার করা হয়নি, শুধুমাত্র সেটি উন্মোচিত হয় যখন আমরা তাদের দেখি একটি নির্দিষ্ট মাত্রা থেকে। বিশেষভাবে পার্সোনালিস্টিক অ্যাটিটিউড হচ্ছে যে দৃষ্টিভঙ্গিতে আমরা থাকি যখন আমরা অন্যদের সাথে বসবাস করি, কথা বলি, কর্মর্দন করি অথবা ভালোবাসা ঘৃণার কোনো সম্পর্কে থাকি, মেজাজে ও কাজে, আলোচনায়। হুজরেল মনে করতেন কোনো ব্যক্তি বা পার্সন হচ্ছে প্রাথমিকভাবে একজন ব্যক্তি যার পরিচিতি পরিবর্তনশীল নানা অবস্থায়, শৈশবে, প্রাপ্তবয়স্কতায়, যার স্বাধীনতা অনুশীলন করার ক্ষমতা আছে, যৌক্তিক কাজ ও দায়িত্ব নেবার যোগ্যতা আছে। হুজরেল ব্যক্তির কেন্দ্রে যুক্তির চালিকা শক্তিটিকে রেখেছেন। আমরা নানা স্তরের উন্মুক্ত একটি সংযোগময় সামাজিকতায় বাস করি, আর সংযোগ ঐক্য সৃষ্টি করে। একটি সচেতনতা আরেকটি সচেতনতার সাথে যুগপৎ ঘটে। বোঝাপড়া, উদ্দেশ্য, ভাগ করে নেওয়া পছন্দ ইত্যাদি নানা বিষয় ঐক্য গড়ে তোলে। মনের দর্শনের নানা ক্ষেত্রে হুজেরেলের দর্শন অসাধারণভাবে সমৃদ্ধ। অ্যানালাইটিক দর্শনও প্রভাবিত হয়েছে তার দ্বারা। নতুন করে গুরুত্ব পেয়েছে ব্যক্তি পর্যায়ে দৃষ্টিভঙ্গি, একক ও সমষ্টিগত উদ্দেশ্যময়তা, আবেগ ও সহমর্মিতার প্রকৃতি, স্বাধীন ইচ্ছাশক্তি সম্বন্ধে ধারণা, কল্পনার প্রকৃতি, সামাজিক ও সাংস্কৃতিক জগতের সামগ্রিক গঠনের বিষয়গুলো আবার আলোচনায় নিয়ে এসেছে। অধ্যায় 42, বেঁচে থাকার রহস্যময়তা, মার্টিন হাইডেগার। ক্ষেত্রটিতে যদিও বিশিষ্ট প্রতিযোগিতার কোনো অভাব নেই, কিন্তু দুর্বোধ্য জার্মান দার্শনিকদের প্রতিদ্বন্দ্বিতামূলক ইতিহাসে মার্টিন হাইডেগার যে কোনো হিসাবেই সার্বিকভাবে বিজয়ী হবেন। তার মাস্টারপিস বিইং অ্যান্ড টাইম 1927 সালে প্রকাশিত। এটার গদ্যের প্রতিদ্বন্দ্বী আসলে কিছু নেই, বিশেষ করে জটিলতায় আর তার আবিষ্কৃত অসংখ্য জটিল যৌগিক জার্মান শব্দ সংখ্যায়, যেমন সেইন্সভার্গেসেনহেইট, বেঁচে থাকার বিষয়টি বিস্মরিত হওয়া, বোডেনস্টেন্ডিগকেইট, মাটির সাথে গভীর সংযুক্ততা, ওয়েজেন্সভারফেসং, আবশ্যিক সংবিধান। প্রথমে অবদ্ধ মনে হলেও ধীরে ধীরে পাঠকের পক্ষে বোঝা সম্ভব হতে পারে যে তার লেখার বাষ্পীয় পৃষ্ঠের নিচে হাইডেগার আমাদের কিছু খুব সাধারণ সরল সত্য বলছেন, আমাদের জীবনের অর্থ সম্বন্ধে, আমাদের সময়ের অসুস্থতা সম্বন্ধে এবং স্বাধীনতা অর্জন করার উপায় সম্বন্ধে। সে কারণেই তার সম্বন্ধে আমাদের সবারই কিছু জানা দরকার। তিনি মূলত গ্রামীণ প্রাদেশিক জার্মান হিসেবে তার জীবন কাটিয়েছিলেন, যিনি মাশরুম তুলতে আর গ্রামের রাস্তায় হাঁটতে আর তাড়াতাড়ি ঘুমাতে ভালোবাসতেন। তিনি টেলিভিশন, প্লেটো, পপ সঙ্গীত, বাজারজাত খাদ্য ঘৃণা করতেন। 1889 সালে দরিদ্র একটি ক্যাথলিক পরিবারে তার জন্ম। তার বিখ্যাত বই বিইং অ্যান্ড টাইম প্রকাশিত হবার পর তিনি পরিচিতি ও খ্যাতি লাভ করেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসেন যখন মধ্য 30-এ, অবশ্য এই ভুল তিনি একা করেননি, হিটলার সেই সময় যা কিছু বলেছিলেন তা বিশ্বাস করেছিলেন। তিনি আশা করেছিলেন নাৎজিরা জার্মানিতে শৃঙ্খলা আর মর্যাদা ফিরিয়ে আনবে, আর সেই সময়ের মানসিকতার সাথে তাল মিলিয়ে ফ্রিবুর্গ বিশ্ববিদ্যালয়ে তিনি ইহুদি শিক্ষকদের নিষিদ্ধ ঘোষণা করারও চেষ্টা করেন। সেই সময় তিনি বিশ্ববিদ্যালয়টির রেক্টর ছিলেন। বহু দশক ধরে তিনি তার সেই কাণ্ডজ্ঞানহীন পর্বের জন্য অনুশোচনা করেছেন তার নিজের মতো করে, এবং এর জন্য তাকে চরম মূল্যও দিতে হয়েছিল। 1945 সালে জার্মানির পরাজয়ের পর তাকে যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছিল বেশ কয়েক বছরের জন্য। কিন্তু বিস্ময়করভাবে তার পেশাগত জীবন খুব ধীরে পুনরুজ্জীবিত হয়েছিল।
যদিও তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন জঙ্গলের মধ্যে, তার বানানো ছোট একটি কুটিরে, সভ্যতা থেকে বহু দূরে। 1976 সালে তার মৃত্যু অবধি পুরো পেশাগত জীবনে তিনি চেষ্টা করেছিলেন কিভাবে আরও বেশি বিবেচনা ও প্রজ্ঞার সাথে আমরা আমাদের জীবন কাটাতে পারি। তিনি আমাদের সাহায্য করতে চেয়েছিলেন যেন কিছু সত্য স্বীকার করার মতো সাহসী হয়ে উঠতে পারি আমরা, যা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ, গভীর আর সুখী করে তুলবে। তিনি মনে করতেন দর্শন কোনো প্রাতিষ্ঠানিক অনুশীলন নয়, এটি, যেমন করে গ্রিকরা ভাবতেন, একটি আধ্যাত্মিক প্রচেষ্টা, এক ধরনের চিকিৎসা বা থেরাপি। তিনি শনাক্ত করেছিলেন আধুনিক মানবতা তার আত্মায় বেশ কিছু নতুন অসুখে আক্রান্ত। এক, আমরা লক্ষ্য করতে ভুলে গেছি যে আমরা বেঁচে আছি। তাত্ত্বিকভাবে আমরা এটা জানি অবশ্যই, কিন্তু প্রাত্যহিক জীবনে আমরা সঠিকভাবে আমাদের অস্তিত্বের তীব্র রহস্যময়তাকে স্পর্শ করতে ব্যর্থ হই, যে রহস্যটিকে হাইডেগার বলেছিলেন দ্য সেইন বা বিং। তার বেশিরভাগ দর্শন মূলত চেষ্টা করেছে আমাদের জাগিয়ে তুলতে। অন্যথায় আপাত দৃষ্টিতে নীরব, অপরিচিত, অবান্ধব বসতিশূন্য একটি মহাবিশ্বে ঘূর্ণায়মান একটি গ্রহে বেঁচে থাকার অদ্ভুত বিষয়টির প্রতি সচেতন করে তুলতে। শুধু অল্প কিছু অদ্ভুত মুহূর্তে, হয়তো গভীর রাতে, অথবা যখন আমরা অসুস্থ, সারাদিন ধরে একাকী, অথবা প্রকৃতির কাছাকাছি, তখনই হয়তো আমরা সবকিছু রহস্যময় এই অদ্ভুত বিষয়টির মুখোমুখি হতে পারি। কেন সবকিছুর অস্তিত্ব আছে যেমন আমরা দেখি? কেন আমরা সেখানে না, বরং কেন আমরা এখানে এভাবে? কেন পৃথিবী এমন? কেন ওই গাছ বা বাড়িটাই বা ওই রকম? এই দুর্লভ মুহূর্তগুলো অনুভব করার প্রক্রিয়াটি, যা স্বাভাবিক সব কিছুকে আমূল নাড়িয়ে দেয়, সেটিকে বোঝাতে হাইডেগার ব্যবহার করেছিলেন মিস্ট্রি অফ বিং বা বেঁচে থাকার রহস্যময়তা শব্দকে। তার দর্শনের পুরোটাই নিবেদিত ছিল এই বিমূর্ত তবে খুবই গুরুত্বপূর্ণ ধারণাটির মূল্যায়ন ও এর প্রতি সঠিক প্রতিক্রিয়া আমরা কিভাবে দেখাতে পারি সেই বিষয়গুলো নিয়ে। হাইডেগারের জন্য আধুনিক পৃথিবী হচ্ছে নারকীয় একটি যন্ত্র, যার কাজ হচ্ছে বেঁচে থাকার সেই বিস্ময়কর প্রকৃতির মৌলিকতাটি, সেখান থেকে আমাদের মনোযোগকে বিক্ষিপ্ত করা। সারাক্ষণই এটি আমাদের প্রায়োগিক ব্যবহারিক কাজের দিকে টানে, আমাদেরকে নিমজ্জিত করে তথ্য দিয়ে, নীরবতাকে হত্যা করে। আমাদের এটি একা কিছুতেই থাকতে দেয় না। আংশিকভাবে এর কারণ মিস্ট্রি অফ বিং অনুভব করার সাথে যুক্ত আছে কিছু আতঙ্কিত করার মতো অভিজ্ঞতার মাত্রা। সেটি করলে আমরা হয়তো আক্রান্ত হতে পারি উৎকণ্ঠায়, কারণ আমরা সচেতন হই যে সবকিছু যা মনে হয় প্রথিত, প্রয়োজনীয়, খুব বেশি আবশ্যকীয়, সেগুলো হতে পারে আকস্মিক, অর্থহীন আর সত্যিকারভাবেই হয়তো উদ্দেশ্যহীন। আমরা হয়তো নিজেদের প্রশ্ন করতে পারি কেন আমরা ওই কাজটির বদলে এই কাজটি করছি, কেন অন্যজন নয় এর সাথে সম্পর্কে আছি, কেনই বা বেঁচে আছি যখন কিনা আমরা খুব সহজেই মরে যেতে পারি। প্রাত্যহিক জীবনের অনেক কিছুই পরিকল্পিত এই অদ্ভুত, বিচলিত আর অস্থির করা, তবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে লাগাম দিয়ে রাখার জন্যে। আমরা আসলে পালিয়ে বেড়াচ্ছি ডাস নিডস দ্য নাথিং বা শূন্যতার মুখোমুখি হতে, যার অবস্থান বিং বা আমাদের অস্তিত্বেরই অন্য পাশে। জার্মান নয় এমন মানুষরাও হয়তো দাস নিটসের মতো গুরুত্বপূর্ণ, শ্রুতিমধুর আর ভাবপূর্ণ সেই হাইডেগেরীয় শব্দটির প্রতি প্রতিক্রিয়া দেখাতে পারেন। এই ডাস নিশ্চিত বা শূন্যতা হচ্ছে সর্বত্র। এটি আমাদের সারাক্ষণ অনুসরণ করে, একসময় এটি আমাদের গ্রাস করবে। কিন্তু হাইডেগার আমাদের জানাতে ভুলে যাননি যে একটি জীবনকে খুব ভালোভাবে কাটানো যাবে যদি কেউ শূন্যতা বা নাথিংনেস আর বিং বা অস্তিত্বের সংক্ষিপ্ত রূপটিও বিবেচনায় রাখে, যেমন আমরা হয়তো করি যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি। হালকা সন্ধ্যার আলো ক্রমশ অন্ধকার হতে থাকে দিনের শেষে। 2, আমরা ভুলে গেছি সব জীবনই সংযুক্ত। আমাদের সংকীর্ণ স্বার্থের প্রিজম দিয়ে আমরা পৃথিবীকে দেখি। আমাদের নিজস্ব চাহিদা সেগুলোকেই রঙিন করে, যার প্রতি আমরা নজর দিই বা ভাবি। আমরা অন্যদের ও প্রকৃতিকে কোনো কিছু অর্জন করার একটি উপায় হিসেবে ব্যবহার করি। কিন্তু কখনো কখনো আমরা আমাদের এই সংকীর্ণ কক্ষপথ থেকে বেরিয়ে আসতে পারি এবং অস্তিত্বের বাকি অংশের সাথে আমাদের যোগাযোগকে আরও উদার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি। আমরা হয়তো অনুভব করতে পারব হাইডেগার কাকে ইউনিটি অফ বিং বলেছিলেন। হয়তো কোনোভাবে আমরা এর আগে যা লক্ষ্য করিনি, কোনো গাছের বাকলের ওপর বসা একটি লেডি বার্ড, আর ওই পাথর, আর ওই মেঘ,
সবকিছু যার অস্তিত্ব আছে এই মুহূর্তে, আর মূলত এই বেঁচে থাকার বাস্তব সত্য দিয়ে আমরা একীভূত হয়ে আছি। হাইডেগার এই মুহূর্তগুলোর মূল্য দিতেন এবং চেয়েছিলেন আমরা যেন সেটা ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারি আরও গভীর উদারতায় প্রবেশ করার জন্য, বিচ্ছিন্নতা আর স্বার্থপরতাকে অতিক্রম করতে পারি, আরও গভীরভাবে অনুভব করতে পারি সেই সংক্ষিপ্ত সময়টিকে যা আমাদের জন্য অবশিষ্ট আছে, শূন্যতা বা ডাস নেচার আমাদের গ্রাস করার আগে। ৩. আমরা ভুলে গেছি কিভাবে স্বাধীন হতে হয় আর নিজেদের জন্য বাঁচতে হয়। অবশ্যই আমাদের অনেক কিছুর কারণ আমরা খুব বেশি স্বাধীন নই। আমরা আমাদের এই পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে। হাইডেগারের সেই অদ্ভুত শব্দ থ্রোন ইনটু দ্য ওয়ার্ল্ড আমাদের জীবনের শুরুতে আমাদের ছুঁড়ে দেয়া হয়েছে সুনির্দিষ্ট আর সংকীর্ণ সামাজিক পরিবেশে। আমাদের পরিবেষ্টিত করে আছে কঠোর মানসিকতা, প্রাচীন সংস্কার আর প্রায়োগিক আবশ্যিকতা যার কোনোটাই আমাদের সৃষ্টি নয়। হাইডেগার আমাদের সাহায্য করতে চান এই থ্রোনেস এর থেকে আমাদের নিজেকে মুক্ত করতে, এর নানা বৈশিষ্ট্যগুলোকে বোঝার মাধ্যমে। আমাদের উচিত হবে আমাদের মনোজাগতিক, সামাজিক ও পেশাগত সংকীর্ণতাবাদকে ভালো করে বোঝার চেষ্টা করা, আর তারপর সেটিকে অতিক্রম করা আরও বিশ্বজনীন একটি দৃষ্টিভঙ্গি ব্যবহার করে। আর সেটি করতে গিয়ে আমাদের ধ্রুপদী একটি হাইডেগারীয় যাত্রা করতে হবে কৃত্রিমতা থেকে সত্যে। আর আমরাও সত্যিকারভাবে নিজেদের জন্য বাঁচতে শুরু করব। কিন্তু তারপরও বহু সময়ে হাইডেগারের দৃষ্টিতে আমরা খুব খারাপভাবে এই কাজে ব্যর্থ হই। আমরা শুধু আত্মসমর্পণ করি একটি সামাজিকভাবে গ্রহণযোগ্য উপরিদৃষ্টিতে হালকা জীবনযাত্রার প্রক্রিয়ায়, যাকে তিনি বলেছিলেন থাই সেলফ বা আওয়ার সেলসের বিপরীত। আমরা শুধু কথাবার্তা বা গুজব অনুসরণ করি, যা আমরা খবরের কাগজে, টিভি কিংবা বড় কোনো শহরে যেখানে থাকতে তিনি ঘৃণা করতেন সেখানে থাকলে শুনতে পাই সারাক্ষণ। এই থাই সেলফ থেকে যা আমাদের বের হয়ে আসতে সাহায্য করে তা হলো আমাদের আসন্ন মৃত্যুর প্রতি উপযুক্ত পরিমাণে গভীর মনোযোগ। শুধু যখন আমরা অনুভব করি যে অন্য মানুষরা আমাদের ডাস নিচ থেকে রক্ষা করতে পারবে না, তখনই সম্ভবত আমরা তাদের জন্য বাঁচা বন্ধ করব। অন্যরা কি ভাবে সেটি নিয়ে খুব বেশি চিন্তা করা বন্ধ করব। জীবনের সিংহভাগ বিসর্জন দেয়া বন্ধ করব অন্যদের সন্তুষ্ট করার জন্যে, এবং আমাদের শক্তি খরচ বন্ধ করব সেই মানুষগুলোকে তুষ্ট করার জন্যে যারা আসলেই আমাদের পছন্দ করে না। অস্তিত্বহীনতার শূন্যতা নিয়ে উৎকণ্ঠা যদিও অস্বস্তিকর, তবে তা আমাদের বাঁচাতে পারে। আমাদের এই সেইন জুম টোডে বা বিং টুয়ার্ড ডেথ বা বেঁচে থাকা থেকে মৃত্যু সম্বন্ধে আমাদের সচেতনতাই জীবনের পথ। 1961 সালে একটি লেকচারের সময় হাইডেগারকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে আমরা আমাদের অকৃত্রিমতাকে পুনরুদ্ধার করতে পারি। তিনি খুব সংক্ষিপ্ত মন্তব্য করেছিলেন, সমাধিক্ষেত্রে বেশি সময় কাটানোর চেষ্টা করা উচিত আমাদের। 4. আমরা অন্যদের মানুষ না বস্তু হিসাবে ভাবি। বেশিরভাগ সময়ে গভীর কোনো অর্থ ছাড়াই আমরা অন্য মানুষদের জীবন্ত কোনো অস্তিত্ব বা সত্তা হিসেবে নয়, বরং বস্তু হিসেবে বিবেচনা করি। হাইডেগারের শব্দ ডাস জিউং বা যন্ত্র। আর এই স্বার্থপরতার নিরাময় আছে মহান শিল্পকলায়। আমাদের নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসতে অন্য মানুষ আর জিনিসের স্বাধীন অস্তিত্বকে মূল্যায়ন করতে আমাদের সাহায্য করতে পারে শুধু শিল্পকর্ম। হাইডেগার এই ধারণাটি ব্যাখ্যা করতে ভ্যান গোর একটি চিত্রকর্ম ব্যবহার করেছিলেন, কৃষকের একজোড়া জুতার তৈলচিত্র। সাধারণত আমরা জুতার প্রতি এত মনোযোগ দিই না। আমাদের ব্যবহার করার একটি উপকরণ মাত্র যা আমাদের দরকার আছে চলার জন্য। কিন্তু যখন সেটা কোনো ক্যানভাসে উপস্থাপন করা হয়, আমরা তাদের লক্ষ্য করতে বাধ্য হই, যেন প্রথমবারের মতো শুধু তাদের খাতিরে। একই বিষয় আমাদের সাথে ঘটতে পারে যখন আরও প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট কিছুকে এভাবে উপস্থাপন করতে দেখি মহান শিল্পীদের। শিল্পকলার কল্যাণে আমরা নতুন ধরনের অস্তিত্বের অনুভব বা তার ভাষায় সোর্চে বোধ করি, যার অবস্থান আমাদের বাইরে। অবশ্যই মিথ্যা বলা হবে যদি বলি হাইডেগারের অর্থ আর নৈতিকতা খুব বেশি স্পষ্ট। যাই হোক, তিনি আমাদের যা বলেছেন তা মাঝে মাঝে বিস্ময়কর, জ্ঞানপূর্ণ এবং বিস্ময়করভাবে উপযোগী। অসাধারণ সব শব্দ আর ভাষা সত্ত্বেও এক অর্থে ইতিমধ্যে আমরা আসলে এসবের অনেক কিছুই ইতিমধ্যে জানি। শুধু সেই সব কিছু স্মরণ করা
আর গুরুত্ব সহকারে বিষয়টি নেবার জন্যে সাহস সঞ্চয় করা দরকার। তার অদ্ভুত গদ্য হয়তো যা করতে আমাদের অনুপ্রাণিত করতে পারে। আমরা আমাদের মনের গভীরে অনুভব করতে পারি যে সময় এসেছে আমাদের গিওর ফেনহেইটকে জয় করার, বা অন্যদের জন্য নয়, আমরাও সত্যিকারভাবে নিজেদের জন্য বাঁচতে শুরু করব। আমাদের উচিত প্রতিদিন আরও বেশি ডাস নিডস বা শূন্যতা নিয়ে সচেতন হয়ে ওঠা, এবং আমাদের কাছেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ডাস গেরেডে, অর্থাৎ সমাজের অনর্থক নানা কথাবার্তা ও গুজবের খপ্পর থেকে নিজেকে মুক্ত করতে এই জেনথিলিকেট অকৃত্রিমতা বা সত্যের খাতিরে হয়তো সমাধিক্ষেত্র থেকে খানিকটা সাহায্য নিয়ে। অধ্যায় ৪৩, বিষণ্ণতার রাজপুত্র এমিল চিউরান। বিংশ শতাব্দীর শেষের দিকে বিখ্যাত একজন রোমানীয় ফরাসি দার্শনিক ও অ্যাফোরিস্টকে। অ্যাফোরিজম হতে পারে কোনো সংক্ষিপ্ত পর্যবেক্ষণ বা কোনো বক্তব্য যা কোনো সাধারণ সত্যকে প্রকাশ করা। অ্যাফোরিস্টকে জুরিখে নিমন্ত্রণ করা হয়েছিল। নানা প্রশংসাসূচক বিশেষণ ব্যবহার করে ও কিয়েরকেগার্ড আর শোপেনহাওয়ারের সাথে তুলনা করে সঞ্চালক তাকে পরিচয় করে দেবার পর বক্তা মৃদু হেসে সাথে সাথেই তার জার্মান দোভাষীকে সংশয়ে ফেলে দিয়ে তার বক্তব্য শুরু করেছিলেন। মেইস যে নে সুইস কোয়েন ডেকোয়েন্নেওর, কিন্তু আমি শুধুমাত্র একজন জোকার বা ভাঁড়। তার কিছু সমালোচক অবশ্য তার সাথে একমত হতেন, কিন্তু তারাও ভুল করতেন, কারণ এমিল মিহাই চিউরান অবশ্যই মহান ফরাসি আর ইউরোপীয় সেই নৈতিক দার্শনিকদের তালিকায় অন্তর্ভুক্ত হবার জন্যে কোনো অংশে কম অযোগ্য ছিলেন না, যে তালিকায় আছেন মোনতাইন, শামফোর, পাস্কাল, লারোশ-ফুকোর মতো দার্শনিকরা। ১৯১১ সালে রোমানিয়ার রাসিনারিতে চিউরান জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন একজন গ্রিক অর্থোডক্স যাজক। এই দুটি বাস্তব তথ্য চিউরানের পরবর্তী কাজগুলোর মর্মোদ্ধার করার জন্য গুরুত্বপূর্ণ। চিউরানের লেখায় বিদ্যমান বিষণ্ণতা, রোমান্টিকতা, নিয়তিবাদী মেজাজের কারণ হিসেবে তার রোমানীয় ঐতিহ্যকে চিহ্নিত করেছেন অনেকেই। আর খ্রিস্টীয় ধর্মযাজক বাবার ছেলে হিসাবে ধর্ম বা সেই সংক্রান্ত ভাবনাগুলো নিয়মিত প্রতিধ্বনিত হয়েছিল তার দর্শনে, যেমন নাস্তিক্যবাদের আনন্দ আর বিপদ। রোমানিয়ার এক প্রান্তে সিবিউতে তিনি পড়াশোনা করেছিলেন ১৯২০ থেকে ১৯২৭ সাল পর্যন্ত। ১৯৩৪ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি মাতৃভাষায় প্রথম বই প্রকাশ করেছিলেন, অন দ্য হাইটস অব ডেসপায়ার। পরবর্তীতে যা কিছু সুস্পষ্টভাবে বিষণ্ণ, নিরানন্দ আর নাস্তিবাদী দর্শন তিনি তার সারা জীবন ধরে বিকশিত আর অনুশীলন করেছিলেন, এই বই তার ভ্রূণ ছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন লেখা তার জন্যে আত্মহত্যার বিকল্প ছিল। হতাশা আর বিষণ্ণতার মুহূর্তে পড়ার জন্যে তিনি আরেকজন দার্শনিক। তিনি আমাদের হতাশ করেন না, শুধু আমাদের দুঃখে একাকিত্বের অনুভূতি খানিকটা কমিয়ে দেন। তার কাজের মধ্যে উঁকি দিলে আমরা দেখতে পাই এমন কিছু বাক্য: আত্মহত্যা করে কোনো লাভ নেই, কারণ আপনার আত্মহত্যা করতে সবসময় অনেক দেরি হয়ে যাবে। শুধুমাত্র আশাবাদীরাই আত্মহত্যা করে, যে আশাবাদীরা আশাবাদী হয়ে বাঁচতে ব্যর্থ হন। অন্যরা, যাদের বেঁচে থাকারই কোনো কারণ নেই, মরার জন্যে কেনই বা তাদের কোনো কারণ থাকতে পারে? বই লিখুন, তবে শুধুমাত্র যদি আপনি সেখানে এমন কিছু বলতে চান যা আপনি কখনোই কাউকে বলার সাহস পেতেন না। এছাড়াও যেমন, সারাদিন কি করেন আপনি? নিজেকে সহ্য করি আমি। চিউরানের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর ছিল ১৯৩৭ সাল, যে বছর তিনি প্যারিসে থাকা শুরু করেছিলেন এবং খুব শীঘ্রই ফরাসি নাগরিকত্বও গ্রহণ করেন। তিনি আর কখনোই তার জন্মভূমিতে ফিরে যাননি। এই পরিবর্তনটি একটি তার বিষণ্ণতা ও দুঃখবোধের কারণ ছিল, কারণ এটি ছিল নির্বাসন। কিন্তু তারপরেও তিনি দাবি করেছিলেন যে যদি কেউ নিজেদের নির্বাসিত হিসেবে অনুভব করতে না পারেন, সেটির কারণ শুধু তাদের কল্পনা শক্তির অভাব। শুধু গ্রামের নির্বোধই মনে করতে পারে তারা কোনো জায়গার সাথে চিরকালের জন্য সংযুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি প্যারিসে ছিলেন। যুদ্ধের পর তিনি বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান গ্যালিমর্দের কাছে ফরাসি ভাষায় লেখা তার প্রথম পাণ্ডুলিপিটি তুলে দেন। এ শর্ট হিস্ট্রি অফ ডিকে বইটি প্রকাশিত হয়েছিল ১৯৪৯ সালে। ফরাসি ভাষায় লেখা নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, কাজটা অনেকটা অভিধান ব্যবহার করে প্রেমপত্র লেখার মতো। এই বইটি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল
এটা ছিল দুর্দান্তভাবে নৈরাশ্যবাদী ধারাবাহিক কয়েকটি বইয়ের প্রথমটি, যাতে মূল বিষয়টি বর্ণিত হয়েছে মূলত অ্যাফোরিজম আর শ্লেষাত্মক তিক্ততাপূর্ণ সংক্ষিপ্ত প্রবন্ধ ব্যবহারের মাধ্যমে। বইগুলোর শিরোনামই প্ররোচনামূলক অথবা আঘাত করার মতো। সাইলোজিজম অফ বিটারনেস, দ্য টেম্পটেশন টু এক্সিস্ট এবং তার মাস্টারপিস বলে পরিচিত দ্য ট্রাবল উইথ বিং বর্ন। প্রতিটি বই নিরন্তরভাবে অসুস্থতা, মৃত্যু আর আত্মহত্যা নিয়ে আলোচনা করেছে। নিয়তি শ্লেষী বলতে হবে, কারণ এই বইগুলোর লেখক দীর্ঘদিন বেঁচে ছিলেন। ৮৪ বছর বয়সে ১৯৯৫ সালে তিনি মারা যান। তিনি যখন মারা যান ততদিনে চিউরান সুপরিচিত ফ্রান্সে। তার বইতে যে ধরনের খামখেয়ালি মনোযোগ আর আকর্ষণ তিনি তীব্রভাবে সমালোচনা করেছিলেন, তার পাঠকদের কাছ থেকে সেই ধরনের আকর্ষণের শিকার হয়েছিলেন। তিনি অবশ্য সবসময় বলে গেছেন, প্রতিটি জীবনই চূড়ান্তভাবে অদ্ভুত এবং পুরোপুরিভাবে গুরুত্বহীন। ওয়াল্ট ডিজনির এই যুগে এই ধরনের নৈরাশ্যবাদিতার মূল্য আছে। চিউরানের লেখা বিখ্যাত ইউরোপীয় সেই সব নির্লিপ্ত উদাসীন দুঃখবাদীদের মতো, যেমন লারোশ ফুকো, শামফোর, লোপার্ডি, নিচা, বেকেট, তাদের মতো তিনি সভ্যতাকে দেখেছেন অস্তিত্বের চূড়ান্ত অর্থহীনতা থেকে একটি উদ্ভট চিত্তবিক্ষেপ হিসাবে। তিনি দাবি করেছিলেন শুধু একজন নির্বোধই পারে এর মধ্যে কোনো অর্থ খুঁজে পেতে, কিন্তু তিনি নিজে তার বুদ্ধিমত্তা আর চমৎকার মেজাজ হারাননি। তার দুঃখের আরেকটি কারণ ছিল তিনি ঘুমাতে পারতেন না ভালো করে। প্রায় ভোর ৩টায় তার ঘুম ভেঙে যেত। ভোরবেলা অবধি তিনি প্যারিসের নানা রাস্তায় ঘুরে বেড়াতেন। তিনি দ্য ট্রাবল উইথ বিং বর্ন বইটিতে অবজ্ঞা মিশ্রিত শ্লেষের সাথে মন্তব্য করেছিলেন, একবার মাত্র ক্রুশবিদ্ধ হওয়া যন্ত্রণা কিভাবে তুলনা করা যেতে পারে সেই যন্ত্রণার সাথে অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিরা প্রতিদিনই যা ভোগ করেন। আত্মহত্যার বিষয়টি নিয়ে তার আগ্রহে এক ধরনের আচ্ছন্নতা ছিল, কিন্তু তিনি লিখেছিলেন, তবে এর চেয়ে বেঁচে থাকাই ভালো, কিন্তু তারপর এমনভাবে চিন্তা ও কাজ করা উচিত যেন সে আসলেই মৃত। তিনি বলেছিলেন, আর যাই হোক, আরও বেশি দিন বেঁচে থাকার সান্ত্বনাদায়ক ধারণা থেকে কেনই বা কেউ নিজেকে বঞ্চিত করবে। তিনি আরও বলেন, বেঁচে থাকা সম্ভব শুধু আমাদের কল্পনা আর স্মৃতির ঘাটতির কারণে, বা আমি দুর্ঘটনা মাত্র, কেন সবকিছু এত গুরুত্বের সাথে গ্রহণকরণ হবে। কিন্তু আত্মহত্যার সার্বক্ষণিক মুক্তি হিসাবে আবির্ভূত হয়েছে তার ভাবনায়। আমরা ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত হই তখন যখন নিশ্চিত হতে পারি না ইচ্ছামাত্রই আত্মহত্যা করতে পারব কিনা। তিনি বলেছিলেন, সবচেয়ে খারাপ কিছু দ্বারা বিস্মিত হবার ভয়ে চিরকালই বাস করার কারণে আমি সব পরিস্থিতিতে চেষ্টা করেছি এগিয়ে থাকার জন্যে। ঘটবার বহু আগে আমি দুর্ভাগ্যে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের যুক্তি বিশেষভাবে আশাবাদী, আর সে কারণে আমাদের অনেক কষ্টভোগও করতে হয়। ব্যক্তিগত স্তরে সবার আড়ালে আমরা যতটা স্বীকার করতে চাই, তার চেয়েও আমরা অনেক বেশি বিষণ্ণ। চিউরানের মতো লেখকরা সুযোগ করে দিয়েছিলেন আমাদের সবার মধ্যে থাকা দুঃখগুলোর একটি সামাজিক অভিব্যক্তি দেওয়ার জন্যে। এভাবে শুধু খুব সামান্য পরিমাণে সেটি হ্রাস আর সহনীয় করা সম্ভব হয়। তাই সুন্দর দ্য ট্রাবল উইথ বিং বর্ন বইটিতে চিউরান লিখেছিলেন, আমি মানুষের বন্ধু হতে পারি শুধু যখন তারা সবচেয়ে বিষণ্ণতম পরিস্থিতিতে থাকে, যখন তাদের ভাবাবেগের বিভ্রান্তিগুলো পুনরুদ্ধার করার না থাকে শক্তি, না থাকে ইচ্ছা। আর ঠিক এটাই সেই মনের অবস্থা যার মধ্যে প্রতিটি চিন্তাশীল মানুষদের অবশ্যই বেশ নিয়মিতভাবে নিমজ্জিত হওয়া উচিত, যেন আমরা সেই সৌভাগ্যটি অনুভব করতে পারি যে বেশ কিছু দার্শনিকের মতোই চিউরানের বিষণ্ণ আর সান্ত্বনা দেবার মতো কাজ আমাদের প্রতীক্ষায় আছে।